মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে, শুধু আদি বাদে, কারণ আদি এখনো মর্নিং ওয়াকে। রায়হান চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি চাই কথার সাথে আমার বড় ভাইয়ের ছেলে রাজীবের বিয়ে দিতে। এতে বাড়ির পরিবেশটা কিছুটা বদলাবে। আর আদির বেস্ট ফ্রেন্ড ওর বড় ভাইয়া, সো আমি সব দিক ভেবেই এই ডিসিশন নিয়েছি। বাবার কথা শুনে রিহানের গলায় খাবার আটকে গেল। রিহানের আম্মু পানি এগিয়ে দিল। এখন ঠিক লাগছে বাবা? আম্মু আমি ঠিক আছি। রিহান কথার দিকে তাকালো, বেশ লজ্জা লজ্জা ভাব মুখে। রিহান পছন্দ করে কথাকে, কিন্তু কথাকে সেটা বুঝতে দেয়নি। সবার কথার মাঝেই কেউ একজন বলে উঠল। আসবো? সবাই দরজার দিকে তাকালো। রিহান বলে, আরে ইনায়েত না আপনি? জি। রায়হান চৌধুরী বলেন, এসো, ভেতরে এসো। আমার কিছু কথা বলার ছিল। বলো। আঙ্কেল, আমি একজন ডক্টর। আমি মিতুর ডেলিভারি করিয়েছিলাম। আর ওই দিন কী হয়েছে আপনারা সবাই জানেন। ওই দিনের পর থেকে রোদ্দুর মানে আপনাদের নাতি আমার কাছে আছে। আপনারা হয়তো ওর খোঁজ করেছিলেন। আমি আজ ওকে দিতে এসেছি। আমার কথা শুনে একজন ভদ্রমহিলা এসে রোদ্দুরকে কোলে নেয়। মনে হলো উনি আদির আম্মু। রায়হান চৌধুরী বলেন, ধন্যবাদ মা, আমার নাতির খেয়াল রাখার জন্য। ধন্যবাদ দিয়েন না আঙ্কেল, এটা আমার দায়িত্ব ছিল। মিতু মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিল রৌদ্রকে দেখতে। আচ্ছা আঙ্কেল, আসি আমি। সে কি, তুমি তো মাত্রই এলে, এখনই চলে যাবে কি মা? আন্টি, আমার হসপিটালে যেতে হবে। পেশেন্টরা ওয়েট করছে। আমি চলে আসছিলাম, তখনই অন্যায় টান লাগে। পেছনে ফিরে দেখি রৌদ্রুর আমার ওন্না ধরে রেখেছে। আমি গিয়ে ওর কপালে চুমু দিলাম, ওন্নাটা ছাড়িয়ে নিলাম। রৌদ্র কান্না করছে, আমারও চোখে পানি। নিজেকে শক্ত রেখে আমি চলে এলাম। আমি চাই না পেছনে ফিরে তাকাতে, তাহলে আমি যেতে পারবো না। ও ওর পরিবারের কাছে ভালো থাকবে। বাসা থেকে চলে আসার সময় দেখা হলো আদির সাথে, একদম মুখোমুখি। ভালো করে ওনার দিকে তাকালাম। ব্লু জিন্স, হোয়াইট টি শার্টের সাথে ব্লু শার্ট, মাশাল্লাহ অপূর্ব লাগছে। আমি ওনার দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। কি ব্যাপার, আপনি এখানে কেন মিস? আপনার বাবুকে দিয়ে গেলাম। আমি বলে দিয়েছি যেতে, কি দরকার বিপদ বাড়িতে ঢুকানোর? নিয়ে যান। উনি রেগে কথাগুলো বলল। আমি বুঝি না একটা দুধের শিশুর উপর কিসের রাগ ওনার। দেখুন, আপনি ভুল ভাবছেন। আপনার কোথাও তো ভুল হচ্ছে। একটা দুধের শিশু কিভাবে বিপদ হয় সেটা আপনার জানা দরকার নেই, নিয়ে যান এই বাচ্চা। বলে রেগে ভেতরে গেলেন। আমি চলে এসেছি। আমি জানি ঠিকই নিজের সন্তানের মুখ দেখলে সব রাগ মাটি হয়ে যাবে ওনার। কয়েকদিন পর আজ সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই শর্টকাট রাস্তা বেছে নিয়েছি হসপিটালে যাওয়ার জন্য। হসপিটালের কাছাকাছি আসতেই চোখ যায় রাস্তার উপর রাখা একটা ঝুড়ির দিকে। মনে হচ্ছে কিছু একটা আছে ভিতরে। আমি কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখি তাতে আমার চোখ কপালে। রৌদ্র এখানে? ও এখানে কেন? কান্না করছে ও। আমি গিয়ে ওকে তুলে নিলাম। ওনারা রৌদ্রকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। এত খারাপ কি করে হয় মানুষ? ভাবলাম চৌধুরী বাড়িতে যাব। পরে ভাবলাম না, কেন যাব? ওরা যখন এইটুকু একটা বাচ্চাকে বোঝা মনে করে রাস্তায় ফেলে দিয়েছে, তখন ওই বাসায় যাওয়ার মানেই নেই কোনো। মা ছাড়া সন্তানের জীবন বোধহয় এমনই হয়, এতটাই অবহেলিত হয় মা ছাড়া শিশুরা। ওই দিন আর হসপিটাল যাইনি, সোজা বাসায় ফিরে গেছি। বাবা অনেক রাগারাগি করেছে। আবার রৌদ্রকে কেন এনেছি, মামি অনেক বাজে কথা শুনিয়েছে। বাবা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ওই দিনের পর বাবা আর আমার সাথে যোগাযোগ করেনি, আর না আম্মুর সাথে যোগাযোগ করতে দিয়েছে আমায়। আমি রৌদ্রকে নিয়ে একটা ফ্ল্যাটে উঠেছি। হসপিটালের কাছেই ভাড়া নিয়েছি এই ফ্ল্যাটটা। ফ্ল্যাটের সবাই জানে রৌদ্রর আমার ছেলে, আর রৌদ্রর বাবার কাজে দেশের বাইরে থাকে। আমার সাথে ফ্ল্যাটে রুহি থাকে, ওর বাবা মা গ্রামে থাকে, তাই ও আমার সাথে থাকে। এইভাবেই কেটে যায় 6 মাস। রৌদ্র এখন বসতে পারে, অনেক দুষ্টুমি শিখেছে। রুহি তো রৌদ্রকে নিয়ে না ঘুরতে গেলে দিনই কাটে না। এইভাবেই বেশ চলছে দিন। রুহির নাকি একজন ছেলে ফ্রেন্ডও হয়েছে, রেহান নাম তার। ও বলেছে দেখা করাবে। হসপিটাল থেকে আজ শপিং মলে এসেছি।
রৌদ্রের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তবে রুহি আসেনি, অন্যকে কি একটা কাজ আছে। আমি হাসছি আর দেখছি কোনটা নেওয়া যায়। রৌদ্র খেলছিল, হঠাৎ হেসে ওঠে ও। আমি কারণটা বুঝি না, কারণ এমন হাসি ও আগে হাসেনি। এটা যেন অনেক খুশির প্রকাশ করছে। সামনে তাকালাম আমি, কি দেখে আমার রৌদ্র এত খুশি দেখি, তাকিয়ে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আদি নামের লোকটা দাঁড়িয়ে আছে, উনি অবশ্য আমাকে দেখেনি। আমি রৌদ্রকে নিয়ে সব থেকে বের হতে গেলে রৌদ্র আদির শার্ট ধরে। আদি তাকায় আমার দিকে। আরে আপনি, এতদিন পর দেখা হলো। এই পিচিগার, ও বিয়ে করে ফেলেছেন? আপনার কি মাথায় প্রবলেম আছে? নিজে চিনতে পারছেন না এটা কে? আপনি কেমন বাবা নিজের সন্তানকে চিনেন না? আমার কথায় অবাক হয়ে উনি রৌদ্রের দিকে তাকালেন, তারপর রৌদ্রকে কুড়ে নিলেন। আমি বুঝতেছি না হচ্ছে কি। থ্যাঙ্কস গড, এই পিচি ঠিক আছে। রাস্তায় ফেলে এসেছিলেন তো মারতেই, তাহলে এখন আবার নাটক করছেন কেন? আমি ফেলে দেবো কেন? আমার কি এতই সময় আছে? আপনি ফেলেননি, আপনার বাসার কেউ ফেলেছে। ছি, আমার লজ্জা করছে। কেমন মানুষদের মাঝে আমি রৌদ্রকে রেখে এসেছিলাম। আপনি না জেনে আমার ফ্যামিলিকে দোষ দিতে পারেন না, মিস হোয়াট এভার। হোয়াট এভার মানে কি? আমি ইনায়াত। তো আমি কি করব? আপনি তো আমার ফ্যামিলিকে ইনসাল্ট করলেন। ও, তাই আমি ইনসাল্ট করেছি? করলে কম করেছি। এটা কেমন ফ্যামিলি যেখানে একটা বাচ্চা সেফ না, আর এই বাচ্চাটার মা মারা গেছে। বাচ্চাটার কথা আপনাদের কারোই মনে ছিল না। আপনারা নিজেদের সামলাতে বিজি। এমন ফ্যামিলি আমি সম্মান করতে পারবো না। ওয়েট ওয়েট, আপনি বাজিয়েছেন এই পিচ্চিকে? হ্যাঁ, কেন ভুল করেছি? করেছি তো। জন্মের পর মেরে ফেললে ভালো হতো। আপনাদের মতো পরিবার আছে ওর, এই দুর্ভাগ্যটা ওর কপালে জুটতো না। বেশি কথা বলা আমার পছন্দ নয়, মিস এনায়াত। আমি বেশ বলছি, কম বলছি? মিতুকে দেওয়া কথা রাখতে আমাকে এত সাফার করতে হচ্ছে। তার থেকেও বড় কথা, এই বাচ্চাটির উপর ভয়ঙ্কর মায়া জন্মে গেছে আমার। মিতুর কথা শুনে ওনার মুখের রং পাল্টে গেল, গম্ভীর হয়ে গেলেন। রৌদ্র কান্না করছে বলে আমি নিতে গেলেই উনি দিলেন না। আপনি সেই ডক্টর যার জন্য আজ মৃত্যু আমার কাছে নেই। আমি যাকে খুঁজে চলেছি সে আমার সামনে, অথচ চিনতেই পারিনি। কি ভাগ্য! কি বলছেন কি? আপনার কথার আগামাথা আমার মাথায় ঢুকছে না। সব বুঝে যাবেন। আপনি ওই দিন মৃত্যুর শরীরে পয়জন দিয়েছিলেন, যার জন্য মৃত্যুর অবস্থা আরো খারাপ হয়, ও মারা যায়। আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম ওনার কথা শুনে। কি বলছে উনি এসব আজব? আপনার মাথা ঠিক আছে? কী সব বলছেন? ঠিক বলেছি। পোস্টমর্টমের রিপোর্টে যা এসেছে তাই বললাম। রেডি থাকবেন। আপনার জীবনের সব রং কেড়ে নেব আমি, ঠিক যেভাবে আপনি আমার মৃত্যুকে কেড়ে নিয়ে আমার দুনিয়াটা অন্ধকার করে দিয়েছেন। উনি রৌদ্রকে আমার কোলে দিয়ে হনহন করে বেরিয়ে গেলেন। আমি কিছুই বুঝতে পারছি না আসলে হলোটা কি। আমি তো এমন কিছু করিনি। আর পয়জনের কথা কি বলে গেলেন? সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে আমার। তাই বাড়ি চলে গেলাম ওই দিন। পরের দিন সকাল সকালে রুহি ছুটে আমার কেবিনে এলো, হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ইনায়াত, সর্বনাশ হয়ে গেছে। হসপিটালে পুলিশ এসেছে আর রুদ্রকে খুঁজছে। কি? পুলিশ কেন? জানি না ইনায়াত, তুমি চলো। আমি রুহির সাথে গেলাম। আমাকে দেখে একজন পুলিশ এদিকে এসে রৌদ্রকে নিতে চেষ্টা করলো। আমি দিব না কিছুতেই। এক পর্যায়ে ওনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। রুহির কাছে রৌদ্রকে দিয়ে বললাম ভেতরে যেতে। রুহি তাই করলো। আমি বললাম পুলিশদের উদ্দেশ্যে, কি হয়েছে অফিসার? হঠাৎ এই হসপিটালে কেন আপনারা? আর কেন রৌদ্রর খোঁজ করছেন? অন্যের বাচ্চা চুরি করে নিয়ে এসে এখন বলছেন খোঁজ কেন করছি? ভারী মজার তো কথাটা। আমার কপালে ভাঁজ পড়ল। বাচ্চাটাকে দিয়ে দেন, ওর ফ্যামিলি ওর জন্য ওয়েট করছে। আমার বিশ্বাস হলো না কথাটা, কারণ রায়হান আঙ্কেল পুলিশে কল করলে আরও আগেই করতেন। এতদিন পর কেন করবে? আমি দিব না রৌদ্রকে। পুলিশরা আমার কথা শুনল না, জোর করে রৌদ্রকে নিয়ে বেরিয়ে গেল। তখনই রেহান এলো হসপিটালে রুহির সাথে দেখা করতে। রুহি, কি হয়েছে? রুহি বলল সবটা। রেহান জানে রৌদ্র আমার কাছে থাকে। কি বলছো? বাবা তো পুলিশে কল করেনি, আর না আমরা কেউ করেছি।
রেহানের কথা শুনে আমার সন্দেহ সত্যিই হলো। রেহান আরও বলল, ওয়েট, আমি তুষানকে কল করছি। ও পুলিশে জব করে, ও আমাকে বলতে পারবে আসলে কি হয়েছে। রেহান ফোন করে আর জানতে পারে এমন কোনো কিছুই হয়নি, আর না পুলিশ স্টেশন থেকে এখানে কোনো পুলিশ পাঠানো হয়েছে। আমি ধপ করে নিচে বসে পড়লাম, কারণ ওরা নকল পুলিশ ছিল। এ কোন বিপদ এলো রুহি? আমার রৌদ্রকে কে নিয়ে গেল? কে ওর ক্ষতি চাই? রুহি আমাকে নিচে থেকে তুলে পাশের চেয়ারে বসালো। তখন আমার ফোনে একটা কল এলো। হ্যালো। কি বলেছিলাম না, তোমার জীবনের সব রং কেড়ে নেব? এটা তো সবে শুরু, তৈরি থেকো এর পরের ব্লাস্টের জন্য। গলা শুনে বুঝতে অসুবিধা হলো না এটা আদি, আর উনি কোনো এক অজানা কারণেই প্রতিশোধ নিতে রৌদ্রকে কিডন্যাপ করিয়েছেন। কি চান আপনি? কেন এমন করছেন? রৌদ্র তো আপনার নিজের ছেলে। আমার কথায় হাসলেন উনি, তারপর বললেন, আমার ছেলে? বেশ মজা লাগলো কথাটা। যাই হোক, রুদ্র এখন হাইওয়ের মাঝে আছে, যে কোনো সময় কোনো গাড়ি চলে যাবে ওর উপর দিয়ে। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। একজন বাবা কি করে এমন হতে পারে আমার জানা নেই। উনি আবারও বললেন, একটা ভিডিও পাঠিয়েছি, দেখে নাও ডক্টর ইনায়াত। আমি ভিডিও প্লে করে চিৎকার করে উঠলাম। রৌদ্র হাইয়ের মাঝে, যে কোনো সময় কোনো গাড়ির নিচে পড়তে পারে ও। না, প্লিজ এমনটা করবেন না। রৌদ্র কি করেছে আপনার? আপনার শত্রুতা আমার সাথে, তাই না? আমাকে শাস্তি দিন, ওকে ছেড়ে দিন প্লিজ। ছাড়বো, এক শর্তে। কি সত্য? আমাকে বিয়ে করতে হবে আজ, এখনই। এখন বিকেল 5:25। যদি রাজি থাকো তো চলে এসো, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। রুদ্র বেঁচে যাবে, আর যদি না আসো তো রুদ্র। উনি কথা শেষ করার আগেই আমি না বলে চিল্লিয়ে উঠলাম, আমি রাজি। রৌদ্রুর ক্ষতি করবেন না প্লিজ। ওকে, চলে এসো, ওয়েট করছি। আমি গেলে আপনি রৌদ্রকে বাঁচাবেন, তার কি গ্যারান্টি? আমি কথার খেলাপ করি না, আর হ্যাঁ, এই কথাগুলো কেউ জানে না যেন। বলে উনি ফোন কেটে দিলেন। আমি পাথরের ন্যায় বসে আছি। রুহি বারবার জিজ্ঞাসা করছে কার ফোন। আমি কিছুই বললাম না, বেরিয়ে পড়লাম ওনার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। জীবন আজ আমায় কোন পর্যায়ে এসে দাঁড় করালো আমি জানি না। আমি ঠিক করছি নাকি ভুল, শুধু জানি ওই ফুটফুটে বাচ্চাটাকে আমার বাঁচাতে হবে, এটাই মাথায় ঘুরছে এখন আমার। রুহি আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। কিছুক্ষণের মাঝে এসে পড়লাম, দেখি আদের গার্ডরা দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ ওদের সাথে ভেতরে গেলাম। আমাকে দেখে উনি বললেন, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিসেস আদিত্য চৌধুরী। আমার চোখে পানি চলে এলো, তবুও চোখের পানি আটকে ভেতরে গেলাম। সোফায় বয়স্ক এক লোক বসে আছে, উনি মনে হয় কাজী। তার দুই পাশে দুইজন গার্ড, আর কোনো মানুষ নেই, আমি আর উনি। মিসেস আদিত্য চৌধুরী তো এইভাবে হওয়া যাবে না, তার জন্য বিয়ের ড্রেস পরতে হবে। যাও, পরে আসো। আমাকে একটা রুম দেখিয়ে দিলেন উনি। আমি সেই রুমে এসে দেখি বেডের উপর লাল রঙের একটা লেহেঙ্গা আর কিছু অর্নামেন্টস। আমি সেগুলো পরে তৈরি হয়ে বাইরে এলাম। আমাকে দেখে উনি বলে উঠলেন, বাহ, এবার লাগছে। মিসেস আদিত্য চৌধুরী হওয়ার জন্য তুমি পারফেক্ট। বসো। আগে বলুন রৌদ্র কোথায়? আছে, রুদ্রর জায়গায়। মানে কি? কোথায় আমার ছেলে? হুশ, আস্তে, এত ছেলেছেলে করো না। তোমার মতো মেয়ের মুখে এই ছেলে শব্দটা মানায় না। আমি কিছু বলতে গিয়েও বললাম না, কেননা এতে উনি রেগে যাবেন আর আমার রৌদ্রর আর ক্ষতি করবেন। বসো বসো। আমি বসলাম, আমার পাশে উনি বসলেন। রেড শার্ট, উপরের 3টা বোতামই খোলা, ব্ল্যাক প্যান্ট, হাতে ঘড়ি। বারবার টাইম দেখছেন উনি। কাছে কবুল বলতে বলল আমায়। আমি চুপ করে আছি। উনি আমার কানের কাছে এসে বললেন, কবুল বলো, না হলে রুদ্রের উপর দিয়ে উনি পুরো কথা শেষ করার আগেই আমি চোখ বন্ধ করে কবুল বলে দিলাম। উনিও বললেন বিয়ের শেষ। আমার চোখের পানি বাদ মানছে না। আজ আমার পুরো জীবন উল্টাপাল্টা হয়ে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। কাজে চলে গেল বিয়ে পড়িয়ে। 2জন গার্ডও বেরিয়ে গেল কাজের সাথে। এখন এই এত বড় বাড়িতে আমি আর উনি ছাড়া কেউ নেই। আমি উঠে ওনার সামনে দাঁড়ালাম, চোখে চোখ রেখে বললাম, রৌদ্র কোথায় মিস্টার চৌধুরী? বাড়ি পৌঁছে গেছে। প্রুফ? উনি আমার কথা শুনে কাকে যেন ফোন করলেন, তারপর বললেন ভিডিও ক্যামেরা অন করতে। তারপর উনি ফোনটা আমার সামনে ধরলেন। দেখলাম রৌদ্র শুয়ে আছে, রুহি ওর পাশে বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নিলাম আমি।
উনি ফোন কেটে ফোন পকেটে ঢুকিয়ে আমার চারদিকে ঘুরতে ঘুরতে বললেন, আজ থেকে এটাই হবে তোমার ঠিকানা, মিসেস আদিত্য চৌধুরী। আজ থেকে তুমি শুধু ডক্টর এনায়েত নয়, মিসেস আদিত্য চৌধুরী নামে পরিচিত হবে। তবে বইয়ের সম্মান অধিকার কোনোটাই তুমি পাবে না আমার থেকে, শুধু পাবে কষ্ট। এতটাই কষ্ট যে নিজের মৃত্যুর জন্য ছটফট করবে, ঠিক যেভাবে আমার মৃত্যু ছটফট করেছিল বাচ্চার জন্য।